ভয়ঙ্কর এক সাইকো সিরিয়াল কিলার যে শুধুমাত্র বৃদ্ধ লোকদেরই খুন করে। কিন্তু কেন? সেই সাইকো সিরিয়াল কিলার বৃদ্ধ লোকদের মাথায় আঘাত করে তাদের মেরে ফেলে, শরীরে ধারালো অস্ত্র দিয়ে একের পর এক আঘাত করে, সবশেষে তার মুখের দাঁত ভেঙে দেয় আর সেখানে ভেতরে একটা কলা ঢুকিয়ে দেয়। কিন্তু কেন কেন এই কাজগুলো করছিল সেই সাইকো সিরিয়াল কিলার? শহরের সব বৃদ্ধ লোকেরাই ভয়ে সন্ধ্যা হবার আগেই বাড়িতে চলে যায়। অন্যদিকে পুলিশ কেসটা তদন্ত করতে থাকে। সারা দেশের মিডিয়া এটা নিয়ে হইচই শুরু করে দেয়। অন্যদিকে বাসের ভেতরেও একটি লোকের মার্ডার হয়ে যায়। কিন্তু এরপরে কি হয়েছিল? পুলিশ কি এই সবকিছু রহস্যের সমাধান করতে পেরেছিল আর সেই সিরিয়াল কিলারকে ধরতে পেরেছিল? সেটাই দেখানো হবে আজকের গল্পে। পুরো মুভি দেখার অনুরোধ রইল, কারণ একের পর এক টুইস্ট শুধু আসতেই থাকবে। তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছি মালায়ালাম ভাষায় মুক্তি পাওয়া ডার্ক কমেডি আর সাসপেন্সে ভরা মুভি মারানামাজ। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতেই একটি ক্রাইম অনুষ্ঠান দেখানো হয়। সেখানে একজন বলছিল 90 দশকে ইন্স্যুরেন্স এজেন্ট কুমারকে কলার মধ্যে বিষ মিশিয়ে খাইয়ে তাকে মেরে ফেলা হয়। আর এরপরে এই খবরটা শোনার পরে কুমারের স্ত্রী সাথে সাথেই গলায় ফাঁসি দিয়ে সুইসাইড করে। তাদের একটি 8 বছরের ছেলে ছিল যে ওই সময়টাতে খুব ট্রমার মধ্যে চলে যায়। আর সেই ট্রমার মধ্য দিয়েই সে নিজের জীবনের 25টা বছর পার করে। ভেতরে ভেতরে সে একটা প্রতিশোধের আগুন জেলে রাখে, আর সেই আগুনের ঝলসে সে হয়ে ওঠে এক সিরিয়াল কিলার, যে এখন পুরো দেশের কাছে বানানা কিলার নামে পরিচিত হয়ে ঘুরে বেড়াচ্ছে আতঙ্ক হিসেবে। আর সেই বানানা কিলারই তার বাবা মা হত্যার প্রতিশোধ নিচ্ছে আজ। আর এটাই ছিল সেই বানানা কিলারের আসল ঘটনা। সিন কাট হয়ে যায়। এরপরে স্কুটি করে একটা লোককে ঘন জঙ্গলে আসতে দেখা যায়। তার হাতে কয়েকখালি কলা ছিল। লোকটা একটা তাঁবুর ভেতরে যায়, হাতে একটা হাতুড়ি নেয়, আর সামনেই মাঝবয়সী একটা লোককে আহত করে বেঁধে রাখতে দেখা যায়। তার পুরো শরীরে আঘাতের চিহ্ন। লোকটা বলে, আমাকে এবারের মতো ছেড়ে দাও। তখনই সেই লোকটা হাতুড়ি দিয়ে তার মাথায় সজোরে এক আঘাত করে। সাথে সাথেই লোকটা সেখানে মারা যায়। আর এরপরেই লোকটা হাতুড়ি দিয়ে মৃত লোকটার দাঁত ভেঙে দেয়। এরপরে মুখের ভেতরে গুজে দেয় এক কলা। এরপরে দেখা যায় টিভি আর মিডিয়াগুলোতে একের পর এক নিউজ করা হচ্ছে যে এই লাশটা পাওয়ার পরে এই সপ্তাহে 2টো মার্ডার হলো। সিরিয়াল কিলার একের পর এক খুন করেই চলছে, কিন্তু পুলিশ কি করছে? কাজের কাজ কিছুই করতে পারছে না। শহরবাসী পুরো আতঙ্কের মধ্যে রয়েছে। দেখা যায় মাঝবয়সী এবং বৃদ্ধ লোকেরা সন্ধ্যা হবার আগেই ভয়ে নিজেদের বাড়ি চলে যেত। এই সিরিয়াল কিলারের ভয় মানুষের ভেতরে এতটাই ঢুকে গিয়েছিল, মিডিয়ায় বলা হচ্ছিল একজন 70 বছর বয়সী বৃদ্ধ সন্দেহ করছিল যে তার ছেলেই সেই বানানা কিলার, আর এই জন্য সে তার নিজের ছেলেকেই মেরে ফেলে। আর এরপরে যখন সে বুঝতে পারে ভুল করেছে, সে অবশেষে সে নিজে সুইসাইড করে। এদিকে জেসির বাবা তার দাদিকে বলছিল, তোমার এই রেসলিং ম্যাচ দেখা বাদ দিয়ে আমরা একটু নিউজ দেখতে পারি। একজন সিরিয়াল কিলার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, সেটার নিউজটা দেখো। অন্যদিকে সেই বৃদ্ধ মহিলা বলে, ওটা দেখে লাভ কি, এটা দেখো, এটাতে মজা বেশি। জেসির বাবা টেনশন করছিল, কারণ জেসি এখনো বাড়িতে ফেরেনি। সে তার মাকে কথা শোনাতে থাকে আর বলে, তোমার জন্যই আমার মেয়েটাকে বক্সিং ক্লাসে যেতে হয়, আর এখন রাত হয়ে গেছে, সে এখনো বাড়িতে ফেরেনি। তখনই বারান্দায় যেয়ে দেখে জেসি বাড়ি ফিরে এসেছে। জেসি তার দাদির সাথে কিছুটা মজা করে সেখান থেকে চলে যায়। এরপরে একটা পুলিশ কনফারেন্স দেখানো হয়, যেখানে সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন করছিল যে সেই সিরিয়াল কিলারকে ধরার জন্য পুলিশ কি কি পদক্ষেপ নিয়েছে। তখন একজন বলে, সেই সিরিয়াল কিলারের কেসটা পুলিশ অফিসার অজয়কে দেওয়া হয়েছে, আর এই পুলিশ অফিসার অজয় খুবই সিনসিয়ার। এদিকে সেই পুলিশ অফিসার অজয়কে দেখা যায় একজন সাইকাটিস্টের কাছে আসতে, এবং সেখানে বসে বসে সে কাঁদছিল, কারণ পাকরু নামে তার একটা পালিত কুকুর ছিল। সে ডক্টরকে বলতে থাকে যখন তাকে সবাই ছেড়ে গিয়েছিল, অর্থাৎ তার স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে চলে গিয়েছিল, তখন সেই পাকরুই তার কাছে ছিল। সে একেবারে ভেঙে পড়েছিল, কিন্তু ওই সময়টাতে পাকরুই তাকে সঙ্গ দিয়েছে। কিন্তু হঠাৎ করেই সেই পাকরু অজয়ের কাছ থেকে হারিয়ে গেছে, আর এই জন্য সে আরো বেশি ভেঙে পড়েছে। ডক্টর বলে, আসলে এটা কোনো বিষয় নয়, মানুষ যখন একা থাকে তার এমনটা হয়। তোমার এই অসুখের জন্য কোনো ওষুধ নেই, তুমি ঠিকমতো খাবে, ঘুমাবে এবং কাজের দিকে ফোকাস করবে, আর যখন কাঁদতে ইচ্ছে করবে মন খুলে কাঁদবে, তাহলেই দেখবে সবকিছু ঠিক হয়ে গেছে। অজয় সেখান থেকে আসার আগে বলে, আমি যে করেই হোক পাকরুকে খুঁজে বের করেই ছাড়ব।
এদিকে যেহেতু সেই সিরিয়াল কিলারের কেসটা অজয়কে দেওয়া হয়েছিল, তাই মিডিয়ার লোকেরা তাকে হসপিটাল থেকে বের হওয়ার পরেই ঘিরে ধরে এবং বিভিন্ন প্রশ্ন করতে থাকে। সেও সেই প্রশ্নের উত্তর দিচ্ছিল। অজয় বলছিল, যদি আমাদের কারো সিরিয়াল কিলার হিসেবে কাউকে সন্দেহ হয় তাহলে সাথে সাথে আমরা তাকে অ্যারেস্ট করতে পারবো। পুলিশ কমিশনার এতে আমাদের পুরোপুরি সাপোর্ট দেবে। ঠিক তখনই দেখা যায় এই নিউজটা সেই সিরিয়াল কিলার দোকানে বসে বসেই দেখছিল। অন্যদিকে দেখা যায় পুলিশের একটি টিম একটি বাড়িতে আসে। আসলে তারা বানানা কিলার হিসেবে একজনকে সন্দেহ করেছে এবং তার বাড়িতে এসেই পুরো বাড়িটা তারা ঘিরে ধরে। গ্রামবাসীরাও সেই বাড়ির চারিপাশে চলে আসে। পুলিশ ধীরে ধীরে সেই ছেলেটির বাড়িতে প্রবেশ করে। ছেলেটির নাম ছিল লুক। লুক পুলিশকে দেখেই কোনো কথা না বলেই পোশাক পরে বাইরে বের হয়ে পড়ে। আর দেখা যায় তার জ্যাকেটের ভেতরে তার নিজের ছবিই ছিল, অর্থাৎ লুকের। এদিকে লুক যখন বের হয়, গ্রামবাসীরা সেখানে চিৎকার চেঁচামেচি করতে থাকে। লুক সেখান থেকে আসার সময় তার বাবার কাছ থেকে বিদায় নেয়, কিন্তু তার বাবার এতে কোনো ভ্রুক্ষেপই ছিল না। উল্টো সে বলে দেয়, তুমি এখন যেতে পারো, তোমাকে ঘরে বসিয়ে রাখার আমার কোনো ইচ্ছে নেই। এদিকে থানায় গ্রামের পঞ্চায়েত প্রধান চলে আসে এবং পুলিশ অফিসারকে জিজ্ঞেস করে, আপনারা কেন লুককে ধরেছেন? সে পুলিশ অফিসার বলে, ও একটি ভিডিও পোস্ট করেছে যেখানে বলেছে কেউ সিরিয়াল কিলার হয়ে জন্মায় না, সবাই পরিস্থিতির শিকার। এই কথার ভিত্তিতে আমরা ধরে নিয়েছি লুকই সিরিয়াল কিলার। সেই পঞ্চায়েত প্রধান বলে, আপনারা শুধু সন্দেহ করেছেন, আপনাদের কাছে কোনো প্রমাণ নেই। পুলিশ অফিসার বলে, লাস্ট যে মার্ডারটা হয়েছে ঠিক একই দিন আমি ওকে একই জাতের কলা কিনতে দেখেছি এবং সেই কলা আমি ওর ঘরে থেকে প্রমাণ হিসেবেও পেয়েছি। তখন সেই পঞ্চায়েত প্রধান বলে, এতে কোনোভাবেই প্রমাণ হয় না লুক একজন সিরিয়াল কিলার। পঞ্চায়েত প্রধান আরও বলে, আমরা ওকে বাইরের দেশে পাঠানোর ব্যবস্থা করেছি, 7 গ্রাম মিলে 16 লাখ টাকা অ্যারেঞ্জ করেছি। আর সামনের সপ্তাহে ওর ফ্লাইট। ও যদি যেতে না পারে তাহলে অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। বাইরে তাকিয়ে দেখুন, গ্রামবাসীরা অনেক উত্তেজিত হয়ে রয়েছে। পুলিশ অফিসার বাইরে তাকিয়ে দেখে ঠিকই বাইরে অনেক লোক জমা হয়েছিল, যাদের মধ্যে একজনের হাতে কেরোসিনের বোতল ছিল। আসলে সে মুদি দোকান থেকে ফিরছিল। ঠিক তখনই বাকিরা বলছিল, তুমি কেরোসিন এখানে নিয়ে এসেছো কেন? আর এতে করে পুলিশ অফিসার এটা দেখে তাকে ভুল বোঝে। সে ভাবে হয়তোবা গ্রামবাসীরা সুইসাইড করার মতো এটামও করতে পারে, এই জন্য সে লুককে ছেড়ে দিতে বাধ্য হয়। কিন্তু তার আগে সে জিজ্ঞেস করে, লুক এমন কি করেছে যার জন্য তাকে বাইরের দেশে পাঠানোর জন্য গ্রামবাসীরা এত কিছু করছে? তখন একজন কনস্টেবল বলে, স্যার আপনার কি মনে আছে একজন থানার ছবি পোস্ট করেছিল ওএলএক্সে এবং সেটা বেচে দেওয়ার কথা বলেছিল? অন্য একজন বলে, এই ছেলেটা মন্দিরের পুকুরে গরুর মাংস ফেলে দিয়ে মানুষকে ভরকানোর চেষ্টা করেছিল। অন্য একজন বলতে থাকে, চার্চের যে কনফেশন রুমটা আছে সেটার মধ্যে সে একটি মাইক ফিট করে রেখেছিল, যার ফলে কনফেশন যারাই করতো না কেন মাইক দিয়ে স্পষ্ট গ্রামবাসী সেটা শুনতে পেত। পঞ্চায়েত প্রধান বলে, আমার মোবাইলের সার্চ হিস্টোরি বের করে সেটা প্রিন্ট করে গ্রামের সবাইকে দেখিয়েছিল। এইসব কথা শুনে সে পুলিশ অফিসার প্রচন্ড ভয় পেয়ে যায়। বাকিরা বলে, এই জন্য গ্রামবাসীরা অতিষ্ঠ হয়ে ওকে টাকা তুলে বাইরের দেশে পাঠিয়ে দিতে চায়, আর এটা যদি না হয় তাহলে গ্রামবাসীর ঘুম হারাম হয়ে যাবে। পুলিশ অফিসার লুককে জিজ্ঞেস করে যে সে এইসব কিছু কেন করেছে। লুক বলে, সে সমাজের ভালোর জন্যই করেছে। ধর্মীয় ভেদাভেদ নিয়ে মানুষের খাবারের মধ্যে তারা ভেদাভেদ সৃষ্টি করে, আমি শুধু সেটাই দূর করার চেষ্টা করেছি। বাইবেলে লেখা আছে, যেটা গোপনে কনফেশন করা যায় সেটা পাহাড় থেকে চিৎকার করেও বলা যায়। আর ওনার সার্চ হিস্টোরিটা আমার গ্রামে লাগানো ঠিক হয়নি, পার্লামেন্টের সামনে লাগানো উচিত ছিল। সে পুলিশ অফিসার বলে, সবকিছুই বুঝলাম, কিন্তু এই স্টেশনকে তুমি ওএলএক্সে বিক্রি কেন করতে চেয়েছিলে? তখন লুক বলে, যেখানে আইন নেই সেখানে পুলিশ স্টেশন থেকে লাভটা কি? পুলিশ অফিসার বিরক্ত হয়ে যায় আর বলে, ওকে নিয়ে যান। থানা থেকে বের হতে লুককে নিয়ে সবাই আনন্দ করতে থাকে। লুককে নিয়ে আনন্দ মিছিল বের করা হয়। এরপরেই উমেশকে দেখানো হয়। আসলে উমেশের বাবা 20 বছর আগে মিসিং হয়ে গিয়েছিল, নিখোঁজ। এরপরে উমেশ তার বাবাকে অনেক খোঁজার পরেও পায়নি। তাই একজন পুরোহিত বলে, আমরা ধরেই নিলাম তোমার বাবা মারা গেছে, আর এই জন্য তোমার বাবার আত্মার শান্তির জন্য এখন আমাদের প্রার্থনা করতে হবে, পুজো করতে হবে। রিচুয়াল শেষ করে উমেশ সেখানেই বসে থাকে। তখনই একটা বাচ্চা ছেলে তার কাছে আসে। এইভাবে কথা বলতে বলতে একটা সময় উমেশ তার বাবার কথা মনে করে। দেখা যায় উমেশ তার বাবার সাথে অনেক জায়গায় ঘুরে বেরিয়েছিল, এমনকি দুজনের বুকের মধ্যে একই রকম ট্যাটুও করেছিল। আর সেই ট্যাটুটা থেকেই উমেশ তার বাবার কথা সবসময় মনে করে। সে ভাবে তার বাবা সবসময় তার সাথেই আছে। এদিকে বাস ড্রাইভার কুমার উমেশকে কয়েকটি পোস্টার দেয় আর বলে সবাইকে দিয়ে দেওয়ার জন্য। আসলে কুমারের কয়েকদিন পরেই বিয়ে। কুমারের বয়স অনেক হয়ে গেলেও সে অনেকবারই মেয়ে দেখেছে।
এ পর্যন্ত 22 বার। প্রত্যেককেই সে পছন্দ করেছে। কিন্তু বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরে মেয়ের বাড়িতে যে উমেশের নামে অনেকেই অনেক কিছু বলে, আর এর ফলে তার বিয়েটা বারবারই ভেঙে যায়। কুমার আসলে একবার একজন পুলিশ অফিসারের উপরে গাড়ি উঠিয়ে দিয়েছিল, আর এই জন্যই গ্রামবাসীরা বিভিন্নভাবে তাকে বদনাম করে, তার বিয়ে ভেঙে দেয়। আর এইবার মাইক দিয়ে কুমার সবাইকে সাবধান করে দেয়, এই মেয়েকে সে বিয়ে করেই ছাড়বে। এই মেয়ের বাড়িতে যদি কেউ বা কারা যে গুটিবাজি করে বা তার নামে বাজে কথা বলে, সে তাহলে তাকে ছেড়ে কথা বলবে না, এমনকি সে তার উপর দিয়ে গাড়িও উঠিয়ে দিতে পারে। আর এতে গ্রামবাসীরা ভয় পেয়ে যায়, তারা সাবধান হয়ে যায়। এছাড়া কুমার 16 ডিসেম্বর তার বিয়েতে সবাইকে দাওয়াত দেয়, কিন্তু সেখানে যে ঠিকঠাকভাবে খেয়ে আবার চলে আসতে বলে, কেউ যাতে কোনো গন্ডগোল না পাকায়। এদিকে লুকের গার্লফ্রেন্ড তার সাথে ব্রেকআপ করতে চাইছিল। লুকের বন্ধু তাকে বলে, তোমার গার্লফ্রেন্ড তাকে ব্রেকআপ বলার আগেই তুমি তাকে ব্রেকআপ বলবে। আর এতে লুক রাজি হয়ে যায়। আর দেখা যায় জেসি ছিল লুকের গার্লফ্রেন্ড। লুক জেসির সামনে যাওয়ার পরেই ইমোশনাল হয়ে যায়, কিছুই বলতে পারে না। জেসি বলে, আমি ব্রেকআপ চাই। তখন লুক বলে, কেন? তুমি আমাকে কত ভালোবাসতে। জেসি বলে, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, ভেবেছিলাম তুমি আমার জন্য লাইফে সিরিয়াস হয়ে যাবে, নিজেকে বদলে ফেলবে, কিন্তু তুমি সেটা কিছুই করনি। উল্টো এই এরিয়ার সবাই জানে তুমি একজন সিরিয়াল কিলার। লুক বলে, ও তার মানে তোমার এটাই সমস্যা? জেসি বলে, হ্যাঁ, আমি কোনো সিরিয়াল কিলারের সাথে সংসার করতে পারবো না। লুক বলে, তুমি কি বিশ্বাস করো যে আমি সিরিয়াল কিলার? জেসি বলে, সেটা জানি না, কিন্তু আমারও মাঝে মধ্যে মনে হয় তুমি সাইকো, তাই আমি তোমার জন্য আর অপেক্ষা করতে পারবো না। তখন লুক বলে, আমি বুঝতে পেরেছি, তুমি হয়তো অন্য কারো পাল্লায় পড়েছ, তুমি হয়তো অন্য কাউকে পেয়ে গেছো। এতে জেসি রেগে গিয়ে তাকে একটা ঘুষি মেরে বসে। এদিকে সেই সিরিয়াল কিলার এসকে কে দেখানো হয়, যে একটি বাচ্চাদের এনজিওতে কাজ করত। সেখানে বাচ্চাদের একটি ভয়ঙ্কর গল্প শোনায়। ঠিক তখনই সেই এনজিওর অন্য এক ম্যাডাম আসে এবং এসকে কে বলে, আপনি এই ধরনের গল্প বলা বন্ধ করুন। এর আগের বার আপনার গল্প শুনে একটি বাচ্চা হাউমাউ করে কেঁদেছিল, সে অনেক ভয় পেয়েছিল, তাই এগুলো বলা বন্ধ করুন। এসকে সেখান থেকে চলে আসে। এদিকে এর পরদিনই জেসির বার্থডে ছিল। রাত 12টা বাজার সাথে সাথেই জেসির বাবা এবং তার দাদি কেক নিয়ে তাকে সারপ্রাইজ দেয়। এতে জেসি অনেক খুশি হয়, আর গিফট হিসেবে জেসিকে একটি স্প্রে দেয়, পেপার স্প্রে। জেসির দাদি বলে, বাইরে সিরিয়াল কিলার ঘুরে বেড়াচ্ছে, এছাড়া মেয়েদের ডিস্টার্ব করার মতো অনেক লোক রয়েছে, মেয়েদের বিপদে ফেলার মতো। ওই রকম পরিস্থিতি আসলে তুমি এটা ব্যবহার করবে। যদিও জেসির বাবা তাকে সতর্ক করে, সাবধান করে, কিন্তু জেসির দাদি বলে, না, আত্মরক্ষায় তুমি যে কোনো সময় এটা ব্যবহার করতে পারো। জেসিও খুশি হয়। অন্যদিকে ঠিক তখনই বারবার লুক তাকে কল করছিল, কিন্তু জেসি বারবারই সেই কলটা কেটে দিচ্ছিল। আসলে বার্থডে উইশ করার জন্য লুক জেসির বাড়ির বাইরে এসেছিল। জেসি এটা জানার পরেও সে তার ফোনটা কেটে দেয় এবং তার সাথে দেখা পর্যন্ত করে না। লুক এটা বুঝতে পেরে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে আসে। এদিকে ক্রুপ নামের একজন বৃদ্ধ লোককে তার ছেলে একটি বৃদ্ধাশ্রমে রাখতে আসে, কিন্তু প্রথমে ক্রুপ একেবারে সেখানে থাকতে রাজি হচ্ছিল না। কিন্তু পরে যখন দেখে তার সমবয়সী এবং তার থেকে ছোট বয়সী অনেক মহিলা সেখানে রয়েছে, তখন সে সহজেই রাজি হয়ে যায়। এদিকে সেই বৃদ্ধাশ্রমের ম্যানেজার বারবার গ্রুপের ছেলেকে জিজ্ঞেস করছিল যে গ্রুপকে এখানে কেন রাখা হচ্ছে, কারণটা কি। ছোটখাটো সমস্যা হলে তারা কথা বলে সমাধান করে নিতে পারে, কিন্তু গ্রুপের ছেলে কোনোভাবেই বলতে রাজি হচ্ছিল না। আর অবশেষে অনেক বেশি জোর করাতে সে বলে ফেলে, আসলে গ্রুপ তার ছেলের বউয়ের সাথে বাজে ব্যবহার করেছে, তার শরীরে টাচ করেছে, আর এই জন্য বাধ্য হয়ে গ্রুপের ছেলে তাকে বৃদ্ধাশ্রমে রেখে যায়। এদিকে অজয়কে দেখা যায় সে সেই কেস ইনভেস্টিগেশন করার সাথে সাথে তার কুকুর পাকুরাকে খোঁজার জন্য পোস্টার লাগাতে থাকে শহরের বিভিন্ন জায়গায়, এবং তার কুকুর পাকুরাকে খুঁজে দিতে পারলে 50,000 টাকা পুরস্কারও দেওয়া হবে, সেটাও সেই পোস্টারে লেখা ছিল। এদিকে পাকুরাকে দেখা যায় শহরের বিভিন্ন জায়গায় সে একা একাই ঘুরে বেড়াচ্ছিল। এদিকে জেসিকে দেখা যায় প্রত্যেকদিন সে ক্লাস শেষ করে এবং সবকিছু শেষ করার পরে কুমারের বাসেই সে বাড়ি ফিরত, আর তার সাথে উমেশেরও একটা ভালো সম্পর্ক ছিল। এদিকে জেসি রাতের বেলা যখনই বের হতো, যখনই তার কাউকে সন্দেহ মনে হতো যে জেসির উপরে সে হামলা করতে পারে, সে সাথে সাথে পেপার স্প্রে বের করার চেষ্টা করত, যাতে সে নিজেকে তাদের থেকে রক্ষা করতে পারে। এদিকে লুক বারবার জেসিকে ভয়েস SMS পাঠাচ্ছিল, কিন্তু জেসি তার কোনো উত্তরই দেয় না। এদিকে অজয়ের কুকুর পাকড়ুকে দেখা যায় একটা সময় সেই বৃদ্ধাশ্রমে চলে আসে, যে বৃদ্ধাশ্রমে ক্রুপকে রাখা হয়েছিল। এদিকে এসকে দেখা যায় একজন বৃদ্ধ লোকের উপরে সে নজর রেখেছিল। যখনই সে বৃদ্ধ লোকটা অসুস্থ হয়ে যায় এবং তাকে একা পায়, এসকে তাকে জঙ্গলে নিয়ে আসে এবং ঠিক একই রকম ভাবে মেরে
গাছের উপরে ঝুলিয়ে রাখে, মুখের ভেতরে কলা দিয়ে। এদিকে সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় বানানা কিলারকে ধরতে পারলে 10 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। এদিকে এসকে তার নেক্সট টার্গেট ঠিক করে, আর যেটা ছিল কুরুপ। এসকে এরপরেই কুরুপের বাড়িতে চলে যায়, কিন্তু সে দেখতে পায় কুরুপ সেই বাড়িতে নেই, শুধুমাত্র তার ছেলে এবং তার ছেলের বউ ছিল। তাই সে বাধ্য হয়ে সেখান থেকে ফিরে আসে। এদিকে কুরুপের সেই বৃদ্ধাশ্রমে একবারে মন বসছিল না। অন্যদিকে পাকরুকে দেখা যায় সে কুরুপের পিছনে পিছনে ঘুরছিল, আর এটা কুরুপের একদমই ভালো লাগছিল না। এদিকে সবাই বৃদ্ধাশ্রমে যার যার মতো ছিল, যার ফলে কুরুপ সুযোগ বুঝে দেয়াল টপকে সেখান থেকে পালিয়ে আসে, আর পাকরু তার পিছনে পিছনে চলে আসে। এটা দেখে কুরুপ পাকরুকে একটা গাড়ির সাথে বেঁধে দেয়, আর এরপরে সে নিজে চলে যায়। এরপরে কুরুপ একটা সময় একটা মদের দোকান দেখতে পায়, আর সেটার ভেতরেই মদ খাওয়ার জন্য ঢুকে পড়ে। অন্যদিকে এসকে দেখা যায় সেও একটি মদের দোকানেই কুরুপের ছবি নিয়ে বসেছিল। আসলে সে কুরুপকে কোনোভাবেই খুঁজে বের করতে পারছিল না, এই জন্য সে হতাশ হয়ে পড়ে। ঠিক তখনই সেই টেবিলেই সে কুরুপকে বসে থাকতে দেখে, আর এতে এসকে নিজেই ভয় পেয়ে যায়। সাথে সাথে ছবিটা সেখানে রেখে দিয়ে সে মাস্ক পরে নেয়। এরপরে কুরুপের সাথে ভাব জমাতে শুরু করে, তাকে মদ খাওয়ায়। এদিকে মদ খেয়ে মাতাল হয়ে কুরুপ তার দুঃখের কথা এসকে বলতে থাকে, আর বলে আমি শুধু হালকা করে টাচ করেছিলাম, আর এতে তেলে বেগুনে জ্বলে ওঠার কি আছে। জাপানে শ্বশুররা যা ইচ্ছা করতে পারে, অর্থাৎ এখানে সে তার ছেলের বউয়ের কথা বলছিল। ঠিক ওই সময়টাতে মদের দোকানে টিভিতে একটা টক শো চলছিল, যেখানে মেয়েদের অত্যাচার নিয়ে একজন মহিলা কথা বলছিল। এটা শুনে কুরুপ রেগে যায়, আর টিভিটাকে একটা গ্লাস ছুঁড়ে মেরে ভেঙে ফেলে। ঠিক তখনই মদের দোকানের কয়েকজন লোক আসে, আর কুরুপকে মারতে শুরু করে। এটা দেখে এসকে সাথে সাথে সেই টিভির টাকা সেই লোকদের দিয়ে দেয়, এবং সেখান থেকে কুরুপকে ছাড়িয়ে নিয়ে আসে। এদিকে এসকে যেহেতু তার টার্গেট কুরুপকে পেয়ে গেছে, তাই অনলাইনে সেই একই জাতের কলা সে অর্ডার করেছিল, সেটারও ডেলিভারি নিয়ে নেয়। এরপরে কলা এবং কুরুপকে নিয়ে সামনে এগুতে থাকে, আর একটা সময় একটা দোকানে আসার পরে কুরুপকে সেখানে বসিয়ে রেখে এসকে দোকান থেকে ধারালো একটা চাকু কেনার চেষ্টা করে, কিন্তু সেই দোকানে সেটা ছিল না। ঠিক তখনই পেছনে ঘুরে এসকে দেখে কুরুপ সেখানে নেই, সে একটা চলন্ত বাসে উঠে গেছে। এটা দেখে এসকেও দৌড়ে সেই বাসে উঠে যায়। এদিকে কুরুপ বাসে ওঠার পরেই একজন ছেলের সাথে ঝামেলা করে বসে। আসলে ছেলেটি তার স্ত্রীর সাথে মোবাইলে ভিডিও কলে কথা বলছিল, আর কুরুপ সেখানে যেই উল্টোপাল্টা করতে থাকে, আর এতে সবাই কুরুপকেই দোষারোপ করতে থাকে। আর দেখা যায় ঠিক ওই বাসে জেসিও ছিল। এদিকে অজয়ের কাছে একজন পুলিশ অফিসার আসে, আর বলে এই পর্যন্ত যে 3 জন বৃদ্ধ লোক খুন হয়েছে তাদের সবাই একসাথে একটা জায়গায় কানেক্টেড ছিল, সেটা ছিল ইন্স্যুরেন্স এজেন্ট কুমার। আর সেই লোকটা এখনো জীবিত আছে, আর আমার মনে হচ্ছে সেই লোকটাই হচ্ছে সিরিয়াল কিলার, আর সেই লোকটা হচ্ছে কুরুপ। কিন্তু অজয় হাসে এবং সে নেক্সট ভিকটিমের জায়গায় কুরুপের ছবিটা লাগিয়ে দেয়। অর্থাৎ অজয় বুঝতে পেরেছিল সিরিয়াল কিলার কুরুপ নয়, বরং অন্য কেউ। এদিকে সেই বাসটাতে রাত হয়ে যাওয়ার কারণে সব যাত্রীর প্রায় নেমে গিয়েছিল, শুধুমাত্র গুটি কয়েকজন, যাদের মধ্যে এসকে ছিল, কুরুপ ছিল, এবং কুরুপের সামনের সিটে জেসি বসেছিল। বাস ড্রাইভার কুমারকে দেখা যায় গাড়ি চালাতে চালাতে সে তার হবু স্ত্রীর সাথে কথা বলছিল। অন্যদিকে কুরুপ জেসিকে দেখে তার লোলুপ দৃষ্টি তার দিকে দেয়, বিভিন্নভাবে তাকে টাচ করার চেষ্টা করছিল। বারবার কুরুপ যখন জেসির শরীরে হাত দিচ্ছিল, তখন জেসি বুঝতে পেরে যায় পেপার স্প্রেটা ব্যবহার করার সুবর্ণ সুযোগ এখনই। সে ধীরে ধীরে পেপার স্প্রেটা বের করে। এরপরে আবারও যখন কুরুপ তার শরীরে হাত দেয়, পুরো পেপার স্প্রেটাই তার মুখে মেরে দেয়। উমেশও জেসিকে বাহবা দেয়, বলে এইসব লোকের সাথে এমনটাই হওয়া উচিত। কিছুক্ষণ পরেই উমেশ যখন আবারও কুরুপের দিকে তাকায়, দেখতে পায় কুরুপ একেবারেই শান্ত হয়ে সেখানে চোখ বন্ধ করে বসে রয়েছে। উমেশের একটু সন্দেহ হয়, সে সেখানে যে কুরুপকে চেক করার চেষ্টা করে, জাগানোর চেষ্টা করে। ঠিক তখনই দেখা যায় কুরুপ সেখানে আসলে মারা গিয়েছিল। এটা যখন জেসি দেখতে পায়, সে প্রচন্ড ভয় পেয়ে যায়। আসলে কুরুপের শ্বাসকষ্টের রোগ ছিল, যার ফলে তার মুখে পেপার স্প্রে যাওয়ার ফলে সে শ্বাস নিতে না পেরে সেখানেই মারা গিয়েছিল। এদিকে এসকের মাথা নষ্ট হয়ে যায়, তার টার্গেটকে অন্য কেউ মেরে ফেলেছে। সে কি করবে বুঝতে পারে না। সে জেসিকে বকাঝকা করতে থাকে, বলে এ তোমার দাদার বয়সী ছিল, আর তুমি তাকে মেরে ফেললে। জেসি তো ভয়ে কাঁদতে থাকে। উমেশ প্রচন্ড ভয় পেয়ে যায়, সে সাথে সাথে কুমারকে ডাকে। কুমার সেখানে এসে জিজ্ঞেস করে কি হয়েছে। যখনই জানতে পারে জেসি সে বৃদ্ধ লোককে মেরে ফেলেছে, কুমার বলে আমি এখনই বাসটাকে পুলিশ স্টেশনে নিয়ে যাচ্ছি। পুলিশ স্টেশনের কথা শুনে এসকে জেসি দুজনেই ভয় পেয়ে যায়। জেসি তাকে রিকোয়েস্ট করে পুলিশ স্টেশনে না যাওয়ার জন্য।
কুমার বলতে থাকে 16 তারিখে আমার বিয়ে, এখন আমি এই পুলিশের ঝামেলার মধ্যে জড়াতে চাই না, যা হয়েছে পুলিশকে তুমি খুলে বলবে। কিন্তু সেখানে জেসি তাকে অনেকবার রিকোয়েস্ট করে। অন্যদিকে ঠিক তখনই জেসির বাবা তাকে কল করে, কিন্তু জেসি কাঁদতে কাঁদতেও মিথ্যে বলে। সে বলে সে তার ফ্রেন্ড রিয়ার বাসায় রয়েছে, আজকে সে সেখানেই থাকবে। ফোন রাখার পরে কুমার বলে তুমি তোমার পরিবারকে মিথ্যে বলে এখন কি করবে। অন্যদিকে অজিত যখন খবর পায় যে কুরুপকে বৃদ্ধাশ্রমে রাখা হয়েছে, সে তার সাথে কথা বলার জন্য সেখানে চলে আসে। কিন্তু যেহেতু কুরুপ আগে থেকেই পালিয়ে গিয়েছিল, তাই তারা কুরুপকে খুঁজে পায় না। কুরুপের রুমটা সার্চ করতে থাকে, আর সেই রুম থেকে তারা কিছু এরোটিক ম্যাগাজিন এবং মারিজোয়ানা খুঁজে পায়। এদিকে জেসি তখনও বাসে বসে কাঁদছিল। অন্যদিকে কুমার, উমেশ এবং এসকে চুপচাপ বসেছিল। তখনই কুমারের গার্লফ্রেন্ড অর্থাৎ হবু স্ত্রী তাকে আবারও কল করে, কিন্তু কুমার তাকে কোনোভাবে বুঝিয়ে ফোনটা রেখে দেয়। ফোন রাখার পরে কুমার আবারও বলতে থাকে সামনেই আমার বিয়ে, আমি এত বড় ঝুঁকি নিতে পারবো না, চলো পুলিশ স্টেশনে চলে যাই। তখন এসকে বলতে থাকে ডেড বডি নিয়ে পুলিশ স্টেশনে গেলে আমরা সবাই ফেসে যাব। এতে কুমার ভয় পেয়ে যায়। এসকে বলে একটি মেয়েকে আমি এইভাবে কাঁদতে দেখতে পারি না, আমি এই লাশটার দায়িত্ব নিতে চাই, আমি লাশটা এখান থেকে নিয়ে যাব। এটা শুনে জেসি খুশি হয়। অন্যদিকে কুমার আর উমেশ বলে এত বড় রিস্ক কেন নেবেন। এসকে বলে মনুষ্যত্ব থেকে, এছাড়া আমার টাকারও দরকার রয়েছে। তখন উমেশ জিজ্ঞেস করে আপনার কত লাখ টাকা লাগবে। এসকে কোনো কিছু না ভেবেই বলে 5 লাখ। এতে কুমার আবারও বলে এত টাকা নেই, চলো আমরা স্টেশনে চলে যাই। কিন্তু তারপরেও উমেশ বলে যা আছে দিয়ে দেই। উমেশ, জেসি এবং কুমার তাদের পকেটে যা ছিল সব বের করে দেয়, যেখানে 6000 প্লাস কিছু টাকার মতো ছিল, আর যেটা তারা এসকে দিয়ে দেয়। এসকে সেই টাকা নিয়েই লাশটা নিয়ে যেতে রাজি হয়ে যায়। এদিকে মাস্টার আগামীকাল হরতাল ডাকার জন্য মাইকিং করছিল এরিয়াতে। ঠিক তখনই দেখতে পায় তাদের বাসটা দাঁড়িয়ে রয়েছে। সে সাথে সাথে উমেশকে কল করে আর বলে তোমাদের বাস পুলিশ স্টেশনের সামনে দাঁড়িয়ে আছে কেন। এটা শুনে সবাই ভয় পেয়ে যায়। আসলে তাড়াহুড়ো করে তারা কোথায় যে বাসটা থামিয়েছে সেটা বুঝতেই পারেনি, আর সেটা ছিল পুলিশ স্টেশনের সামনে। উমেশ অজুহাত দিয়ে ফোনটা রেখে দেয়। কিছু দূর আসার পরেই দেখা যায় সেখানে একটা উৎসব হচ্ছিল, আর সেখানে অনেক মানুষ ছিল। সেখান থেকে অনেক মানুষ বাসে ওঠার চেষ্টা করে, কিন্তু উমেশ অনেক কষ্টে বাসের গেট বন্ধ করে তাদেরকে বাস ওঠা থেকে থামিয়ে দেয়। অন্যদিকে এদিকে দেখা যায় সেই বাসটাকে বাইক নিয়ে লুক ফলো করছিল, আর একটা সময় লুক বাসটাকে থামাতে বলে। বারবার বাস থামাতে বললেও কোনোভাবেই কুমার বাস থামাচ্ছিল না। একটা সময় লুক বাইকটা বাসের সামনে নিয়ে আসে। বাস থামিয়ে সে জেসিকে ডাকতে থাকে। এদিকে জেসি আরো ভয় পেয়ে বাসে বসেই কাঁদতে শুরু করে। লুক বলতে থাকে আমি তোমাকে অনেক মেসেজ করেছি, সব জায়গায় মেসেজ করেছি, কিন্তু তুমি কোনো উত্তরই দিচ্ছ না। আমি কালকে বিদেশে চলে যাচ্ছি, কিন্তু যাবার আগে তুমি আমাকে যে চড়টা মেরেছিলে, যে ঘুষিটা মেরেছিলে, আমি সেটা ফেরত দিতে চাই। তুমি কি বাইরে আসবে না আমি ভেতরে চলে আসবো? লুক তখন ভেতরে চলে আসে আর দেখে জেসি কাঁদছে। লুক ভাবে জেসি হয়তো তার জন্যই কাঁদছে, অথবা বাসের কেউ তাকে ডিস্টার্ব করেছে, অথবা অন্য কিছু করেছে, এই জন্য সে কাঁদছে। সে গন্ডগোল শুরু করে দেয়। ঠিক ওই সময়টাতে জেসি বলে দেয় যে সে বৃদ্ধ লোক কুরুপকে সে খুন করে ফেলেছে। এটা শুনে লুকও হতবাক হয়ে যায়। এরপরে লুককে সবাই সবকিছু খুলে বলে যে জেসি কুরুপকে কিভাবে মেরেছে। উমেশ বলে কিন্তু টেনশন করার দরকার নেই, এই বডির দায়িত্ব এসকে নিয়ে নিয়েছে। এটা শুনে লুক অবাক হয়ে যায়। লুকের সন্দেহ হয় এবং সে এসকে জিজ্ঞেস করে সে লাশ নেওয়ার মতো এত বড় ঝুঁকি কেন নিচ্ছে। উমেশ বলে সে 6000 টাকা নিয়েছে আমাদের কাছ থেকে, কিন্তু লুকের বিশ্বাস হয় না মাত্র 6000 টাকার জন্য কেউ এত বড় রিস্ক নেবে। কুমার বলে এত ঝামেলার চাইতে আমি বলেছি পুলিশ স্টেশনে চলে যাই, পুলিশ স্টেশনে গেলেই সব ঠিক হয়ে যাবে। মেয়েটি বলবে সেলফ ডিফেন্সের জন্য সেই কাজটা করেছে। কিন্তু এসকে বলে পুলিশ স্টেশনে যাওয়া যাবে না, আর যাই বলো না কেন আমাদের সবাইকেই জেলে পাঠিয়ে দেবে। একটা সময় সবাই রাজি হয়ে যায় যে তারা পুলিশ স্টেশনে যাবে না, বরং লাশটা নিয়ে তারা ভাববে যে কি করা যায়, কিন্তু তারা লাশটা এসকেও দেবে না। এদিকে দেখা যায় সেই বৃদ্ধাশ্রমের সিসিটিভি ফুটেজ দেখছে যে গ্রুপ কোথায় যাচ্ছে। ঠিক তখনই গ্রুপের সাথে সে কুকুর পাকড়াকেও দেখে ফেলে, আর এটা দেখে অনেক খুশি হয়ে যায় অজয়। সেখানে একজন মহিলা পুলিশ অফিসার বলে স্যার নিশ্চয়ই গ্রুপকে এখান থেকে কিডন্যাপ করা হয়েছে, কারণ সেই বৃদ্ধাশ্রমে সে খুবই খুশি ছিল, সে এখান থেকে পালিয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। অজয় বলে কুরুপ এবং ডগি পাকড়াও দুজনকে আমি খুঁজে বের করব। এদিকে এসকেপ বাসের সবাইকে একটা অফার দেয় যে এই লাশটাকে আমরা চাইলে সেই সিরিয়াল কিলারের মতো মেরে সেই সিরিয়াল কিলারের নাম দিয়ে দিতে পারি, অর্থাৎ এর মুখে কলা ঢুকিয়ে মাথায় আঘাত করে যে কোনো এক জায়গায় ফেলে দিলেই সবাই ভাববে সিরিয়াল কিলারই এটা করেছে। কিন্তু লুক রেগে যায় আর বলে না,
ওই সিরিয়াল কিলারের জন্যই আমাকে পুলিশ স্টেশনে যেতে হয়েছে, ওই সিরিয়াল কিলারের জন্যই আমাদের ব্রেকআপ হয়েছে, আমি এটা কখনোই করব না। এতে এসকে রেগে যায় মনে মনে, কিন্তু কিছুই বলতে পারে না সে। অবশেষে জেসি এবং লুকা মিলে ঠিক করে এই ডেড বডিটাকে একটা কবরস্থানে কবর দিয়ে দেবে। তখনই তারা একটা চার্চের কাছে চলে আসে। তারা ঠিক করে চার্চের সেই কবরস্থানেই কুরুপের বডিটা তারা মাটি চাপা দিয়ে দেবে। আর তারা সবাই লাশটাকে নিয়ে কবরস্থানে চলে আসে। ঠিক তখনই দেখা যায় কবরস্থানে ওই সময়ে কয়েকজন মিলে একটা ছবির শুটিং করছিল। তাই লুক আর জেসি সবাই মিলে লাশটা নিয়ে সেখানে লুকে অপেক্ষা করতে থাকে। অর্থাৎ এই শুটিং টিমটা যখন এখান থেকে চলে যাবে তখনই তারা ক্রুপকে এখানে মাটি চাপা দিয়ে এখান থেকে চলে যাবে। কিছুক্ষণ পরেই সেই শুটিং টিম সেখান থেকে চলে যায় ঘটনাক্রমে। ঠিক তখনই তারা রেডি হয়ে যায় গ্রুপের ডেড বডিটা কোনো একটা কবরের নিচে মাটি চাপা দিতে। লোক প্রথমে একটা কবরের ওপর থেকে ঢাকনাটা সরিয়ে ফেলে, কিন্তু সবাই মিলে যখনই লাশটা সেখানে রাখতে যাবে লাশটা তাদের হাত থেকে পড়ে যায়। আর এতে করে কুরুপের গায়ে যে জামা ছিল সেটা ছিঁড়ে যায়। ঠিক তখনই উমেশ খেয়াল করে কুরুপের বডিতে একটা ট্যাটু রয়েছে, আর ট্যাটুটা একদম তার শৈলী যে ট্যাটুটা রয়েছে ঠিক সেই রকম। তখনই উমেশ বুঝে যায় এই কুরুপই হচ্ছে তার হারিয়ে যাওয়া বাবা। সে তাকে ফিরে পেয়েছে, কিন্তু ডেড বডি হিসেবে। এতে সেখানে উমেশ কান্নায় ভেঙে পড়ে, আর কোনোভাবেই সে তার বাবাকে এভাবে মাটি চাপা দিতে দেবে না কাউকে। উমেশ সেখানে বসে বসে কল্পনা করতে থাকে ছোটবেলায় তার বাবা এবং সে তীর্থযাত্রায় গিয়েছিল, এবং সেখানে যে একটি লোকের কাছে তারা দুজনে মিলে এই ট্যাটুটা করেছিল। সেই লোকটা বলেছিল দেবতা তাকে স্বপ্নে এই ট্যাটু দেখিয়েছে, আর এই ট্যাটু সে উমেশ এবং তার বাবা ছাড়া আর কারো গায়ে করেনি। আর সেই তীর্থযাত্রায় উমেশ তার বাবাকে হারিয়ে ফেলে। এদিকে এসকে শুধু রেগে যাচ্ছিল, অন্যদিকে সেখানে বসে বসেই লুক সিগারেট খেতে থাকে, আর সেটার ভেতরে নেশা ছিল, যার ফলে তার নেশা হয়ে যায়। অন্যদিকে সেই মাস্টার দেখতে পায় এখনও সেই বাসটা সেখানে আসেনি, স্টেশনে আসেনি। এই জন্য জিপিএস লোকেশন ট্র্যাক করে দেখে সেই বাসটা চার্চের সামনে দাঁড়িয়ে রয়েছে। সে ভাবতে থাকে বাসটা সেখানে কি করছে। সে তার কয়েকজন লোককে পাঠিয়ে দেয় বাসটার কি হয়েছে দেখার জন্য। উমেশ বলে সে তার বাবাকে এভাবে রেখে যেতে পারে না, সে তার বাবার ঠিকঠাক মতো শেষক্রিয়া করবে। এদিকে মাস্টারের লোকেরা বাসের কাছে আসে, কিন্তু বাসের কাছে কেউকে দেখতে না পেয়ে বাসটাকে সাজিয়ে দিয়ে তারা চলে যায়। আসলে এই বাসগুলো কালকে হরতালে যাবে, আর সেই জন্যই তাকে সাজানো হয়। সেই লোকগুলো সেখান থেকে চলে যায়। অন্যদিকে গ্রুপের লাশটা নিয়ে যখন তারা সেখানে চলে আসে বাসটাকে সাজানো দেখে তারা চমকে যায়, কিন্তু তারপরও আবারও বাসটার ভেতরে গ্রুপের লাশটা রেখে তারা চলতে শুরু করে। এদিকে কুরুপের আসল ছেলে যখন পোস্টার দেখতে পায় যে কুরুপকে কিডন্যাপ করা হয়েছে, সে সাথে সাথে সে ম্যানেজারকে কল করে এবং জিজ্ঞেস করে তার বাবাকে কিডন্যাপ কি করে করা হলো। সে বলে পুলিশ তার স্বার্থের জন্য সেখানে একটা ফেক নিউজ ছড়িয়ে দিয়েছে, আসলে তার বাবা এখান থেকে পালিয়ে গেছে। এটা শুনে সেই ছেলেটা অবাক হয়ে যায় আর বলে তার বাবা কখনো পালাতেই পারে না। এদিকে উমেশ সবাইকে বলে তার বাবার সাথে সে একটি নদীতে ছোটবেলায় যেত, আর তার বাবাকে সে সেখানেই নিয়ে যেয়ে শেষক্রিয়া করবে। এটা শুনে এসকে প্রচন্ড রেগে যায়। সে বুঝতে পারে কুরুপের লাশটা সে আর পাবে না। এদিকে নেশার ঘরে লুক তার জ্যাকেট এবং হেডফোনটা গ্রুপের ডেড বডিকে পরিয়ে দেয়। এসকে রেগে গিয়ে একটা সময় বাস থামাতে বলে আর বলে আমি সেই সিরিয়াল কিলার, তো আমি এখন থেকে যা বলবো সেটাই হবে। সে তার হাতুড়ি বের করে। ঠিক ওই সময়টাতে কুমার গাড়ি ব্রেক করে, এতে করে এসকে সেখানেই পড়ে যায়। ঠিক তখনই দেখা যায় আসলে কুমার ইচ্ছে করে ব্রেক করেনি। সামনে স্কুলের অনেকগুলো বাচ্চারা ছিল, আর তারা পিকনিক করে বাড়ি ফিরছিল, কিন্তু বাস মাঝপথে খারাপ হয়ে যায়, আর এই জন্য তাদের রিকোয়েস্ট করে। এক প্রকার জোর করেই তারা বাসের মধ্যে বাচ্চাগুলো সহ উঠে পড়ে, আর দেখা যায় সেই বাচ্চাগুলো ছিল এসকের এনজিওর বাচ্চারা। তাই সেখানে সবাই তাকে চিনে ফেলে। এসকে সেখানেও তাদের ভয়ঙ্কর একটি গল্প শোনাতে থাকে, আর সেই গল্পের মাধ্যমে সে বাকিদেরও ভয় দেখাতে থাকে, আর ইশারায় বলে যে সে তাদের সবাইকে মেরে ফেলবে। কিছুক্ষণ পরেই সে বাচ্চারা সেখান থেকে নেমে যায়, আর এসকে সবাইকে বলতে থাকে আমি এর আগে 3 জনকে খুন করেছি, ওর পালা ছিল, কিন্তু তোমরা সব নষ্ট করে দিয়েছ। উমেশ বলে যাই হোক চলেন তাহলে এখন আমরা পুলিশ স্টেশনে চলে যাই। এসকে বলে পুলিশ স্টেশনে যাবে, ঠিক আছে চলো। এরপরেই সে কবরস্থানের কিছু ছবি দেখায়। আসলে কবরস্থানে যখন সবাই লাশটাকে নামানোর চেষ্টা করছিল তখন এসকে সবার সাথেই সে লাশটার ছবি তুলে রেখেছে, যার ফলে এসকে সহজেই প্রমাণ করে দিতে পারবে যে গ্রুপকে তারা সবাই মিলে মেরেছে। এদিকে কুমার বলতে থাকে তোমার যা ইচ্ছা করো, আমি গেলাম। সে বাস থেকে নামতেই যাবে, ঠিক তখনই পুলিশের একটি পেট্রোল টিম সেখানে চলে আসে, আর কুমারকে দেখে সন্দেহ জাগায়। সে গাড়ি থেকে নেমে জিজ্ঞেস করে কি হয়েছে। কুমার উমেশ তারা কিছুই বলতে পারছিল না, আমতামতা করছিল।
আর সেখানে সেই পুলিশ অফিসার লুককেও দেখে ফেলে আর জিজ্ঞেস করে ও এখানে কি করছে। এরপরে তারা কথা কাটিয়ে নেয়। তখনই সেই পুলিশ অফিসার গ্রুপের একটা ফটো দেখায় আর বলে একে কেউ দেখেছে কিনা। উমেশ তাকে দেখে আরো ইমোশনাল হয়ে যায়, কিন্তু তারপরেও বলে তারা একে দেখেনি। পুলিশ যখনই চলে যায় জেসি দৌড়ে আসে আর বলে সেই সিরিয়াল কিলার ডেড বডিটা নিয়ে সেখান থেকে পালিয়ে গেছে। এতে উমেশ আরো ভেঙে পড়ে। জেসি উমেশকে সান্ত্বনা দিতে থাকে। উমেশ বলে না জানি সেই সিরিয়াল কিলার আমার বাবার ডেড বডির সাথে কি করবে। তখনই সেখানে লুক চলে আসে আর বলে যে করেই হোক সেই ডেড বডিটা খুঁজে বের করতে হবে পুলিশ খোঁজার আগে। কুমার বলে কেন, কি হয়েছে? তখনই লুক বলে সেই ডেড বডিতে আমার জ্যাকেট পরা ছিল আর সেই জ্যাকেটে আমার ছবি রয়েছে। এখন যদি পুলিশ সেই ডেড বডিটা খুঁজে পায় তাহলে নিশ্চয়ই ভেবে নেবে যে আমি সেই সিরিয়াল কিলার। এতে তারা আরও বিপদে পড়ে যায়। তখন সবাই লুককে ভুল বোঝে। সবাই ভাবে লুকের জন্যই এই ঝামেলাটা এত দূর এসেছে, নয়তোবা আজকে সেই লাশটা নিয়ে কখন অন্য জায়গায় চলে যেত আর তারাও এই বিপদ থেকে মুক্তি পেত। আর এই জন্য তারা সবাই লুককে ভুল বোঝে। জেসি তাকে অনেক অপমান করে আর এতে লুক কষ্ট পায়, কাঁদতে থাকে। আর একটা সময় বলে সে যা করে সবার ভালোর জন্যই করে। সে যা করছে সেটা দিয়ে যেন কারো ভালো হয়, কিন্তু হয় তার বিপরীত। আর যেটা হয় সেটা কখনো লুক ইচ্ছে করে না। এদিকে বাসে থাকা একটি বাচ্চাকে পুলিশের পেট্রোল টিম সেই ছবিটা দেখিয়েছিল। সেই বাচ্চাটি বলে দিয়েছে যে বাসের ভেতরেই গ্রুপকে সে দেখেছে। ঠিক তখনই অন্য একটা পুলিশ টিম সেখানে চলে আসে এবং জিজ্ঞেস করে সে কার সাথে ছিল বাসে। তখনই বাচ্চাটা উদাহরণ দেয় যে তার চুলের রং ভিন্ন রকম ছিল, অন্যরকম ছিল। এতেই পুলিশ অফিসারের সন্দেহ হয় লুককে নিয়ে। সে লুকের ছবি দেখায়। বাচ্চা ছেলেটি বলে হ্যাঁ, এই আঙ্কেলের সাথে এই ছেলেটিই ছিল। এতে পুলিশ নিশ্চিত হয়ে যায় যে লুকই সেই সিরিয়াল কিলার। এদিকে সবাই সবার ভুলটা বুঝতে পারে এবং লুককে সরি বলে। কুমার বলে যা হবার হয়েছে, এখন আমাদের সবাইকে আগে সেই লাশটা খুঁজে বের করতে হবে। এদিকে লুকের বন্ধু তাকে কল করে আর বলে তোমার বাড়ির আশেপাশে অনেক পুলিশ, সবাই বলছে তুমি সিরিয়াল কিলার। সব জায়গায় তোমার ছবি পাঠানো হয়েছে, ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে, তুমি সাবধানে থেকো। লুক বুঝে যায় সে খুব বাজেভাবে ফেসে গেছে, কাঁদতে থাকে। কুমার বলে যা হবার হয়েছে চলো আগে ডেড বডিটাকে খুঁজে বের করি, তারপরে পুলিশকে সব খুলে বলা যাবে। কিন্তু লুক বলে যা হবার হয়েছে, পুলিশ যে কোনো সময় এসে আমাকে ধরে ফেলবে, তাই তোমরা চলে যাও। আমি যেহেতু ফেসেই গেছি তাই এই দোষটা আমি আমার কাঁধে নিয়ে নেব। কেউ লুককে ছেড়ে যেতে রাজি হয় না। জেসিও বলে আমি দোষ স্বীকার করে নেব, পুলিশকে আমি সবকিছু খুলে বলবো, তোমাদের কিছুই হবে না। কিন্তু তারপরেও লুক বলে এমনটা হয় না, যা হবার হয়েছে আমি পুলিশকে সবকিছু বলে দেব যে আমি খুন করেছি। অন্তত এতটুকুতে আমি তোমার কাজে তো আসতে পারবো। লুক সবাইকে জোর করে সেখান থেকে পাঠিয়ে দেয় আর পুলিশ আসার জন্য সেখানে বসে অপেক্ষা করতে থাকে। তখনই কোথাও থেকে দৌড়ে পাকরু তার কাছে চলে আসে আর সেখানে পাকরুকে খোঁজার জন্য যে 50,000 টাকা দেওয়া হবে সেটার একটা পোস্টারও লাগানো ছিল। আর এই বিষয়টা খেয়াল করে লুক। তখন বলে যে জেলে যাওয়ার আগে অন্তত আর একটা উপকার করে যায়। সেই পোস্টারে দেওয়ার নাম্বারে সে কল করে। সাথে সাথে সে অজয়কে কল করে আর বলে আমি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছি, আপনার কুকুরটা এখানে এসে কুকুরটাকে নিয়ে যান। অজয় বলে ঠিক আছে, আমি এখনই আসছি। তখনই সেই শুটিং টিম গাড়ি নিয়ে সেখানে চলে আসে আর সেখানে ড্রোন দিয়ে তারা আসলে শুটিং লোকেশন খোঁজার চেষ্টা করছিল। তখনই লুক সেটা দেখতে পায়, তার মাথায় আইডিয়া চলে আসে। তাদেরকে রিকোয়েস্ট করে যে তার এক বন্ধু হারিয়ে গেছে, যে মানসিক ভারসাম্যহীন, সে তাকে খুঁজতে চায়, ড্রোনটা দিয়ে তাকে খুঁজতে সাহায্য যেন করে। সেই লোকগুলো রাজি হয়ে যায়। লুক তখনই ড্রোন দিয়ে এসকে এবং সেই ডেড বডিটাকে খুঁজে বের করে ফেলে, যেটা কোথাও যাচ্ছিল। লুক সাথে সাথে কল করে জেসিকে আর বলে আমি সিরিয়াল কিলারটা কোথায় রয়েছে সেটা জানতে পেরে গেছি। অন্যদিকে সেই শুটিং টিমের একজন মহিলা তখনই সেই পোস্টারটা দেখতে পায়, যেখানে লুককে সিরিয়াল কিলার হিসেবে পোস্টার ছাপানো হয়েছিল এবং 10 লাখ টাকা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। আর এই লোভে লুককে তারা সেখান থেকে উঠিয়ে নেয়। জেসির সাথে সাথে কুমারকে বলে দেয় যে সেই এসকে সিরিয়াল কিলারকে তারা কোথায় দেখেছে। এদিকে মাস্টার এবং তার টিমও লুকার সেই সিরিয়াল কিলারের পোস্টারটা দেখে ফেলে, যেখানে 10 লাখ টাকার পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। ঠিক তখনই তারা সেখান দিয়ে সেই শুটিং টিমের গাড়িটা যেতে দেখা যায় আর লুক গাড়ি থেকে বের হয়ে তাদের কাছে সাহায্য চাইছিল। তখনই মাস্টার এবং তার টিম গাড়ি নিয়ে বের হয়ে পড়ে লুকার গাড়ির পেছনে। আসলে তারা লুককে পুলিশ স্টেশনে দিয়ে 10 লাখ টাকা পুরস্কার জিতে নিতে চেয়েছিল। আর একটা সময় মাস্টারের টিম সেই গাড়িটাকে থামিয়ে ফেলে আর এরপরেই লুককে নিয়ে তারা টানাটানি শুরু করে দেয়। তখনই দেখা যায় পাকরু দৌড়ে দৌড়ে সেখানে চলে এসেছিল। এর কিছুক্ষণ পরে সেখানে চলে আসে অজয় আর বলতে থাকে তুমি অজয়ের হাত থেকে বাঁচতে পারবে না। অন্যদিকে লুকাও চিনতে পেরে যায় এটা হচ্ছে সেই লোক যার কুকুর হারিয়ে গিয়েছিল আর লুক তাকে কিছুক্ষণ আগেই কল করেছিল।
লোক তখন সবার কাছ থেকে বাঁচার জন্য সবাইকে লেলিয়ে দেয় আর বলে এই লোকটা আসল পুলিশ অফিসার নয়, এ আমাকে ধরে নিয়ে যেতে চাইছে টাকার জন্য, তোমরা আমাকে পুলিশ স্টেশন নিয়ে যাও। তখনই সব লোকগুলো পুলিশ অফিসার অজয়ের উপরে হামলা করে বসে। অজয় তাদের সবাইকে মেরে সেখানে আহত করে ফেলে। লোকের চোখ তখন পড়ে পাকরুর উপরে। তখনই পাকরুকে নিয়ে আর একটা হাতুড়ি নিয়ে অজয়কে বলে, আপনি যদি আমাকে এখান থেকে যেতে না দিন তাহলে আমি পাকরুকে মেরে ফেলব। অজয় এতে ভয় পেয়ে যায়। তখনই লোক অজয়ের গাড়িটা নিয়ে সেখান থেকে চলে আসে। এদিকে এসকে গ্রুপের ডেড বডিটা একটা ময়লার আড়তে নিয়ে আসে আর বলে, অবশেষে আমি আমার প্রতিশোধ পূর্ণ করতে পারবো। সে পাকরুর ডেড বডিতে বিভিন্ন ক্ষত সৃষ্টি করতে থাকে। লোক তখনই সেই ময়লার আড়তের সামনে তার গাড়িটা নিয়ে চলে আসে। লোক সেখানে এসকে চিৎকার করে ডাকতে থাকে। লোকের চিৎকার শুনে এসকে সেখানে চলে আসে। দুইজনের সেখানে ফাইট শুরু হয়ে যায়। লুক কোনোভাবেই এসকের সাথে পেরে উঠছিল না। এসকে তাকে আহত করে ফেলে, কিন্তু তারপরও লুক নিজেকে বাঁচানোর জন্য বিভিন্ন কায়দা অবলম্বন করে, কিন্তু শেষ রক্ষা আর হয় না। এসকে তাকে মেরে প্রচন্ড আহত করে ফেলে। আর একটা সময় ক্রেনের সাথে লুককে ফাঁসিতে ঝুলিয়ে দেয়। এসকে বলতে থাকে, আমি তোমাদের সবাইকে ছেড়ে দিয়েছিলাম, চলে যেতে বলেছিলাম, তাহলে কেন আসলে? এখন তোমাদের মরতে হবে। লুক প্রায় মরেই যাচ্ছিল। ঠিক ওই সময়টাতে কুমার বাস নিয়ে সেখানে চলে আসে এবং লুককে বাঁচিয়ে নেয়। কিন্তু তারপরও কুমার, উমেশ অথবা জেসি কেউ সেই সিরিয়াল কিলারের সাথে পারছিল না। এসকে তাদের সবাইকে মেরে আহত করে দেয়। জেসি যখনই শেষবারের মতো চেষ্টা করে এসকে প্রতিহত করার জন্য, উল্টো সেই মার খেয়ে আহত হয়ে যায়। ঠিক তখনই জেসি তার শেষ পন্থা অবলম্বন করে। সেই পেপার স্প্রেটা এসকের মুখের মধ্যে মেরে দেয়। এতে এসকে একেবারেই চোখে কিছু দেখতে পারছিল না, আর এই সুযোগে তারা তাকে মারতে শুরু করে। আর অবশেষে এসকে তারা হাত পা বেঁধে সেখানেই ফেলে রেখে দেয়। এছাড়া এসকের কাছ থেকে তার মোবাইলটাও নিয়ে নেয়, যেখানে সবার ফটো ছিল লাশের সাথে। অন্যদিকে লুক অবশেষে জেসিকে প্রপোজ করে বিয়ে করার জন্য, আর জেসিও রাজি হয়ে যায়। অন্যদিকে উমেশ তার বাবার ডেড বডি দেখে কাঁদছিল, কারণ সে তার বাবার শেষক্রিয়াটাও করতে পারছিল না। লুক তখন বলে তারা চাইলে এখানেও সেটা করতে পারে। অবশেষে সেখানেই গ্রুপের শেষক্রিয়া করা হয়। উমেশ তার বাবার ডেড বডিতে আগুন দিয়ে তারা সেখান থেকে সবাই চলে যায়, কিন্তু সেখান থেকে সবাই চলে যাওয়ার পরও এসকে থেমে থাকেনি। সে তার প্রতিশোধ পূর্ণ করার জন্যই নিজের হাত পায়ের বাঁধন খুলে ফেলে, আর সেই জ্বলন্ত আগুন থেকে গ্রুপের ডেড বডিটা টেনে বের করে নিয়ে আসে। ঠিক তখনই দেখা যায় সেখানে লোক সহ বাকি পুলিশ সহ সবাই সেখানে চলে আসে। অন্যদিকে অজয় পাকরুকে খুঁজে পেয়ে যায়, আর এসকেও বুঝতে পারে সে ধরা পড়ে গেছে। কিছুদিন পরেই দেখা যায় লুক একটা জায়গায় ইন্টারভিউ দিচ্ছিল সেই সিরিয়াল কিলার এসকে কিভাবে ধরেছে সেটা নিয়ে। অন্যদিকে টিভিতে সেই নিউজটা দেখছিল উমেশ এবং কুমার। উমেশ যখন সেখান থেকে চলে আসতেই যাবে, ঠিক তখন দেখতে পায় কয়েকজনের বুকে ঠিক একই রকম ট্যাটু। এটা দেখে সে অবাক হয়ে যায়, আর তখনই দেখা যায় তীর্থস্থানের সেই লোকটা আসলে সবাইকে একই কথা বলতো, যে এটা সে স্বপ্নে দেখেছে, আর এই ট্যাটু এর আগে সে কাউকে করে দেয়নি, অথচ সে হাজার হাজার মানুষকে একই রকম ট্যাটু করে দিয়েছে। তখন উমেশ এটা বুঝতে পেরে যায় যে সে ভুল করেছে। গ্রুপ তার আসল বাবা নাও হতে পারে, কিন্তু তারপরও সেই সব কিছু মন থেকে মুছে ফেলে সে সামনে এগিয়ে যায়। এর আরও কিছুদিন পরের ঘটনা দেখানো হয় সেই ক্রাইম শোটা। সেই ক্রাইম শোটাতে আসলে বলা হচ্ছিল যে কুমার কিভাবে মারা গিয়েছিল। সেই ইন্স্যুরেন্স এজেন্ট, আসলে ইন্স্যুরেন্স এজেন্ট কুমার, কুরুপ সহ আরও কয়েকজন মিলে একই কোম্পানিতে ইন্স্যুরেন্সের কাজ করত। তারা সবাই ইন্স্যুরেন্স এজেন্ট ছিল, আর তারা সবাই একটা বাড়িতেই থাকতো কাজের জন্য। কাজের ছুটি থাকায় কুমার একদিন চলে যায় তার স্ত্রীর সাথে দেখা করতে। এদিকে তারা যে বাড়িটাতে থাক সেই বাড়িতে ইঁদুরের উৎপাত অনেক বেশি ছিল। এই জন্য কুরুপ সহ বাকি ইন্স্যুরেন্স এজেন্টরা সেখানে ইঁদুর মারার জন্য ফাঁদ পাততে থাকে। এমনকি তারা খাবারের সাথেও বিষ মিশিয়ে বাড়ির বিভিন্ন জায়গায় মিশিয়ে দেয়, যার মধ্যে একটা ছিল কলার ভিতরে বিষ মেশানো। কুরুপ একটা কলার ভিতরে বিষ মিশিয়ে ভুলে সেটা টেবিলের উপরেই রেখে দেয়। এরপরে তারা যার যার কাজে চলে যায়। কুমার যখন সেখান থেকে ফিরে আসে তার প্রচন্ড খিদে পেয়েছিল। সে এসেই খাবার খেতে শুরু করে। তখনই সে টেবিলের উপরে কলা দেখতে পায়, আর তখন সে সেই কলাটাও খেতে শুরু করে, যেটা ছিল বিষ মেশানো। আর সেই কলা খেয়েই কুমারের মৃত্যু হয়। কিন্তু কুমারের স্ত্রী এটা সহ্য করতে না পেরে সুইসাইড করে। অন্যদিকে কুমারের ছেলে এসকে ধরে নেয় সেই চারজন ইন্স্যুরেন্স এজেন্টই তার বাবাকে খুন করেছে, আর প্রতিশোধ নেওয়ার জন্য সে হয়ে যায় সিরিয়াল কিলার। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো মুভিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আর ভয়ঙ্কর এক সাইকো লাইক কমেন্ট শেয়ার করে যে শুধুমাত্র পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।